হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা নেক্সট ক্লাস নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটি সিরিজের বা ভারতীয় রাজনীতির যে ক্লাসেসগুলো আমরা করাচ্ছিলাম, যে সিরিজ অফ ক্লাসেসগুলো অলরেডি 5-6টা ক্লাস আপলোড হয়ে গেছে, যেখানে আমরা ইন্ডিয়ান পলিটির কনস্টিটিউশন পড়িয়েছি, ফান্ডামেন্টাল রাইটস, ইম্পর্টেন্ট আর্টিকেল সব কিছু আমরা পড়িয়েছি। আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও। এখানে আমরা নেক্সট ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা আজকে পড়াবো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, বা যেটাকে ইন শর্ট বলে ডিপিএসপি। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ টপিক, কারণ সমস্ত ত্রিপুরার পরীক্ষায় কিন্তু রিপিটেডলি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয় ইন্ডিয়ান পলিটির, পার্টিকুলারলি এই টপিকটা থেকে। ঠিক আছে, মনে রাখবে আপকামিং ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, তারপর সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আর বা আপকামিং তোমাদের যা যা পরীক্ষা আছে সবগুলোর জন্য কিন্তু এই ক্লাসেসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে আমরা ইন্ডিয়ান পলিটিটা শেষ করছি, তারপর আমরা আস্তে আস্তে হিস্ট্রি প্লাস জিওগ্রাফির দিকে আমরা সুইচ করব। ঠিক আছে, আমরা তোমাদের নোটসও দিচ্ছি, ফুল নোটস দিচ্ছি, প্লাস আমরা ক্লাসেসগুলোও করাচ্ছি। নোটসগুলো পেইড, ক্লাসেসগুলো হচ্ছে ফ্রি। ঠিক আছে, সো নোটস প্লাস ক্লাসেস সবগুলো তোমাদের ফলো করতে হবে টু গেট সাকসেস ইন দিস এক্সাম। ঠিক আছে, এখানে মনে রাখবে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু মানে 2-3টে পোস্ট হলেও কিন্তু দেখা যাচ্ছে 600-700 অ্যাপ্লিকেন্ট হয়ে যাচ্ছে বা তার বেশি। এই জায়গায় ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডিতে কিন্তু 10,200-র উপরে ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করেছে। আর টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টরে এমনই 26 থেকে 27,000 ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে। এসএসসি রেলওয়ে ওইগুলোতে তো লাখে ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করেছে। তাই তোমাদের সমস্ত টপিকসগুলো ইন ডিটেলস কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই প্ল্যাটফর্মে তোমরা ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের রেগুলার চাকরির আপডেটস, চাকরির পরীক্ষার প্রিপারেশনের ভিডিওস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে এক্সপ্লেনেশন সবকিছু তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা টিপিএসসির আপকামিং যা যা পরীক্ষা আছে, তেমনিভাবে জেআরবিটি 2, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম, তারপর ডেন্টাল কলেজ, ট্রাইবেল ওয়েলফেয়ার, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, নবোদয় বিদ্যালয় সমিতি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস। ঠিক আছে, আপডেটেড বলতে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, যাতে শুনতে পারো আমরা কি বলছি। লেখা এখানে কম থাকবে, আমরা বলবো বেশি, মানে আমরা যা বলছি শুনে শুনে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, সো মেইন আজকে টপিক হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। বেসিক্যালি এটা হচ্ছে তোমরা বলতে পারো রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো বলে গভর্নমেন্টকে যে কি করে গভর্নেন্স করতে হয়, কি করে মানুষদেরকে নিয়ে একটা রাজ্য চালাতে হয় বা একটা নেশন চালাতে হয়, কি কি রুলস এন্ড রেগুলেশনস ফলো করতে হবে, কি করে গুড গভর্নেন্স এনশিওর করা যায়, ওটাই আমাদের বলে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা আরো বলে যে পিপলের ওয়েলফেয়ারের জন্য, মানুষের ভালোর জন্য, ওয়েলফেয়ার অফ পিপল মানুষের ভালোর জন্য, আর ওদের সিকিউরিটি আর প্রোটেকশন এনশিওর করার জন্য, আর সোশিয়াল অর্ডার মেনটেন করার জন্য, যাতে করে সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যালি সমস্তভাবে যাতে স্টেবিলিটি থাকে আর সব মানুষ যাতে প্রোগ্রেস করতে পারে। তো কি করে তোমরা ওইগুলো এনশিওর করতে পারবে, গভর্নেন্সটা কি করে হলে ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইন অল অ্যাসপেক্টস সম্ভব, ওই সবগুলো বলে আমাদেরকে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ
স্টেট পলিসি। কি বলেছি? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। মনে রাখবে এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ভলিউমটা বাড়িয়ে নাও, শুনে শুনে লিখতে হবে। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটার কনসেপ্টটা, এটাকে কিন্তু শর্ট ফর্মে আমরা কি বলি? ডিপিএসপি। সো কোশ্চেন পেপারে ডিপিএসপিও দিতে পারে, ডোন্ট গেট কনফিউজ। ডিপিএসপি মানেই কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। মনে রাখবে এই যে সোর্স কোনটা, এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির যে কনসেপ্টটা, এটার কনসেপ্টটার সোর্সই হচ্ছে স্প্যানিশ কনস্টিটিউশন। স্প্যানিশ কনস্টিটিউশন থেকে এটার সোর্স, এখান থেকে নেওয়া হয়েছে। মানে কি বলবো, দ্য সোর্স অফ দ্য কনসেপ্ট অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ দ্য স্প্যানিশ কনস্টিটিউশন। ঠিক আছে, মানে এই যে এই স্প্যানিশ কনস্টিটিউশন থেকে এটা তারপর এসছে আইরিশ কনস্টিটিউশনে। আইরিশ কনস্টিটিউশনে মনে রাখবে এখান থেকে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু এটা অ্যাডপ্ট করেছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ম্যাক্সিমাম জিনিস যেগুলো কোন কোন খান থেকে অ্যাডপ্ট হয়েছে, কোন জিনিসগুলো, ওইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে। মনে রাখবে এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা আইরিশ কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 45 থেকে এটা নেওয়া হয়েছে। আইরিশ কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 45। ঠিক আছে, মনে রাখবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 4, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 4 আর্টিকেল নাম্বার হচ্ছে 36 থেকে 51। পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আর্টিকেল নাম্বার 36 থেকে 51 আন্ডার পার্ট 4, পার্ট 4 এর মধ্যে বলা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস, অ্যাবাউট দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ডক্টর বি আর আম্বেদকর, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, উনি বলেছিলেন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ দ্য নোভেল ফিচার অফ দ্য কনস্টিটিউশন। কি বলেছি? নোভেল ফিচার অফ কনস্টিটিউশন, NOVEL, নোভেল ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ফান্ডামেন্টাল রাইট, যেটার ক্লাস আমরা অলরেডি দুটো ক্লাসে করিয়েছি, লাস্ট ক্লাস আর তার আগের ক্লাসে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি প্লাস ফান্ডামেন্টাল রাইটস, এই দুটোকেই কি বলা হয়? ফিলোসফি। লিখে রাখো, ফিলোসফি অ্যান্ড সোল, আত্মা অফ দ্য কনস্টিটিউশন। মানে মেইন বলতে পারো এটা হচ্ছে, এগুলো ছাড়া কনস্টিটিউশনটা সাকসেস হতোই না, বা এটা পসিবলই ছিল না। এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। একটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। দুটোকেই বলা হয় ফিলোসফি অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই সবগুলো কিন্তু পরীক্ষার রিপিটেড কোশ্চেন, তাই আমরা কিন্তু বলছি সবগুলো এমন জায়গাগুলো পড়াচ্ছে যেগুলো পরীক্ষায় কিন্তু রিপিট হয়। ঠিক আছে, মনে রাখবে স্পেসিফিক্যালি আর্টিকেল নাম্বার 37 ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এটা বলে যে এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটার অ্যাপ্লিকেশন কি ভাবে হবে, ওটা বলে আর্টিকেল নাম্বার 37 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, মনে রাখবে সবচাইতে মেইন যেটা টার্গেট হচ্ছে এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, এই প্রিন্সিপালসগুলো আমাদেরকে একটাই জিনিস করতে বলে যে কি করে সোশিও ইকোনমিক জাস্টিস, কি করে সোশিও ইকোনমিক জাস্টিস এনশিওর করা যাবে মানুষের জন্য, যাতে করে ইন্ডিয়াকে এস্টাবলিশ করা যায় অ্যাজ এ ওয়েলফেয়ার স্টেট। মেইন হচ্ছে সমস্ত মানুষের বা মানুষকে কি করে গভর্নেন্স করতে হবে, এটার জন্য রুলস, প্লাস এগুলো রুলসগুলো কেন আনা হয়েছে, যাতে সমস্ত মানুষের জন্য যাতে সোশিও ইকোনমিক জাস্টিস যাতে এনশিওর করে ইন্ডিয়াকে যাতে এস্টাবলিশ করা যায় অ্যাজ এ ওয়েলফেয়ার স্টেট। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের আর কোনো কিন্তু কোয়ারিজ নেই। মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। স্কোপ অফ, মানে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির যে স্কোপ, ওটা কিন্তু লিমিটলেস। ঠিক আছে, আর মনে রাখবে এটা কিন্তু যেই সিটিজেন বা আমরা যারা নাগরিক আছি, ওদের যে রাইটস আছে, ঠিক আছে, ওদের ওই রাইটসগুলোকে বা কাজগুলোকে, ওদের ভালো থাকার জিনিসগুলোকে প্রোটেক্ট করে, একদম নিচু স্তরে ম্যাক্রো লেভেলে প্রোটেক্ট করে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ঠিক আছে, মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে কিন্তু সেই সমস্ত আইডিয়ালস গুলো আছে, বা তোমরা বলতে পারো সেই সমস্ত রুলস এন্ড রেগুলেশনস গুলো আছে যেগুলো কোনো একটা রাজ্যকে ফলো করতে হবে।
ঠিক আছে, কোনো একটা রাজ্যকে ফলো করতে হবে টু এনশিওর যে ওদের সিটিজেনের জন্য সোশিও ইকোনমিক জাস্টিস করা হচ্ছে। ঠিক আছে, স্পেসিফিক্যালি এটা টার্গেটই হচ্ছে যাতে গুড গভর্নেন্স যাতে করা যায়, গুড গভর্নেন্স যাতে করা যায়। অ্যাকচুয়ালি স্টেটকে বা কোনো গভর্নমেন্টকে বলে যে গভর্নেন্স কি করে করতে হয়। বুঝতে পেরেছো? সো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, ফান্ডামেন্টাল রাইটস, fundamental rights these are justiciable, directive principle of state policy these are non justiciable। ঠিক আছে, আর মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে কি বলে, যে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিটিজেনের ওয়েলফেয়ারের জন্য যা যা অধিকার আছে ওইগুলোর কথা বলে ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, আর মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু মানে বেসিক্যালি দে আর নেগেটিভ অর প্রোহিবিটিভ ইন নেচার, নেগেটিভ বা প্রোহিবিটিভ ইন নেচার। কারণ কার জন্য? গভর্নমেন্টের জন্য। আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু অ্যাফার্মেটিভ বা পজিটিভ ইন নেচার। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু যদি উল্লঙ্ঘন করা হয়, বা উল্লঙ্ঘন বলতে তোমরা বলতে আমি বলতে চাইছি যে যদি ফান্ডামেন্টাল রাইটস কাউকে দেওয়া না হয়, দেন দে ক্যান অ্যাপ্রোচ ইন দ্য সুপ্রিম কোর্ট or high court according to article number 32 which is the basic feature of the Indian constitution। এটা অলরেডি কিন্তু আমরা তোমাদের বলেছিলাম। ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো ফান্ডামেন্টাল রাইট যদি কোনো স্টেটও যদি কোনো মানুষকে না দেয়, ইন্ডিভিজুয়ালকে যদি না দেয়, ইন্ডিভিজুয়ালের কোনো ওয়েলফেয়ার যদি এনশিওর না হয়, তাহলে কিন্তু মানে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দেয়ার আর প্রভিশনস যাতে ওই ইন্ডিভিজুয়ালের ওয়েলফেয়ার করার জন্য সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কিন্তু গভর্নমেন্টকে কিন্তু ডাইরেকশন দিতে পারে যে তুমি তোমার কাজ করার ওয়েটা পাল্টে নাও, যাতে করে ওকে ফান্ডামেন্টাল রাইটস থেকে যাতে বঞ্চিত যাতে না করা যায়। ঠিক আছে, আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মেইন টার্গেট কি? সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি এনশিওর করা, আর ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি অ্যাজ এ হোল, পুরো কমিউনিটির ওয়েলফেয়ার এনশিওর করা। আর ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ওয়েলফেয়ারটা এনশিওর করা। ফান্ডামেন্টাল রাইটস নেগেটিভ বা প্রোহিবিটিভ ইন নেচার ইন টার্মস অফ দ্য গভর্নমেন্ট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল হচ্ছে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, আর অ্যাফার্মেটিভ ডাইরেকশনস, আর এটা মনে রাখতে হবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু একদম ম্যাক্রো লেভেলে কিন্তু কাজ করে, ফান্ডামেন্টাল রাইটসও করে। জাস্ট ডিফারেন্স হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হোল কমিউনিটিকে কি করে ভালো রাখতে হয়, ওদের জন্য কি করে সোশিও ইকোনমিক জাস্টিস এনশিওর করতে হয় ওটা বলে। ফান্ডামেন্টাল রাইটস আমাদের বলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ারের জন্য কিছু কিছু রাইটস দিয়ে দিয়েছে, যেগুলো যদি কাউকে যদি না দেওয়া হয়, দে ক্যান অ্যাপ্রোচ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট। যার জন্য ইভেন গভর্নমেন্টকেও কিন্তু সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট কিন্তু বলতে পারে যে তুমি ওকে রাইটস কেন দাওনি, জবাব দাও, ইউ চেঞ্জ ইউর ওয়ে অফ অ্যাপ্রোচ। ঠিক আছে, বা ইউ চেঞ্জ ইউর ওয়ে অফ মানে দ্য ওয়ে ইন হুইচ ইউ আর ওয়ার্কিং রাইট নাও। মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কিন্তু ইট ইজ নট এনফোর্সিয়েবল বাই ল, এটাও কিন্তু জিজ্ঞেস করে। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু লর দ্বারা এনফোর্সিয়েবল, কারণ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট কিন্তু অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 226 যেটা আমরা তোমাদের বলেছিলাম আগের দিন। ঠিক আছে, 26 226 এগুলো আমরা তোমাদের বলেছিলাম। 32 বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কিন্তু যদি কেউ ফান্ডামেন্টাল রাইটস না পায় তাহলে কিন্তু ডাইরেকশন দিতে পারে টু এনশিওর হিম অর হার the fundamental rights। ঠিক আছে, on the other hand directive principle of state policy is non justiciable। ঠিক আছে, that is it is not enforceable by law। ঠিক আছে, মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ফান্ডামেন্টাল রাইটস বোথ আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, এটাও কোশ্চেন এসছে, বোথ আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ফান্ডামেন্টাল রাইটস কিন্তু দেখো, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বলে না যে গভর্নমেন্টকে কি করতে হবে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে গভর্নমেন্টকে একটা কমিউনিটি বা অনেকগুলো মানুষের জন্য বা স্টেটের যত মানুষ আছে এদেরকে কি করে চালাতে হবে এগুলো রুলস এন্ড রেগুলেশনস কিন্তু বলে টু এনশিওর সোশিয়াল এন্ড ইকোনমিক জাস্টিস। ফান্ডামেন্টাল রাইটস বলে প্রত্যেকটা মানুষকে, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। বুঝতে পেরেছো? মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বোথ গো হ্যান্ড ইন হ্যান্ড, এটাও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসছে। মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের থেকে ছোট বা এটা সাবঅর্ডিনেট না, কিন্তু দে বোথ আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি একটাই জিনিস বলে যে ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা কিন্তু বলে। ঠিক আছে, আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে কিছু তোমাদের বলতে পারো তিনটে পার্ট আছে। ঠিক আছে, তিনটে পার্ট আছে, ভালো করে জেনে রাখো, এটাও টিপিএসসি তে কোশ্চেন এসেছিল। তিনটে পার্ট, একটা হচ্ছে সোশিয়ালিস্ট প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস।
কি বলেছি, সোশিয়ালিস্ট প্রিন্সিপালস, গান্ধিয়ান প্রিন্সিপালস, মানে লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস, ঠিক আছে। দে আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দেয়ার আইডিওলজিক্যাল সোর্স অ্যান্ড অবজেক্টিভস, ঠিক আছে। সোশিয়ালিস্ট যে প্রিন্সিপালস এটা বলে যে সবার জন্য ইকুয়াল লাইভলিহুড হতে হবে, ঠিক আছে, সবার জন্য ইকুয়াল পে হতে হবে, বুঝতে পেরেছো, সবার স্ট্যান্ডার্ড অফ লিভিং যাতে ভালো হয় ওটা এনশিওর করতে হবে, এগুলো বলে সোশিয়ালিস্ট প্রিন্সিপালস অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাও কিন্তু জিজ্ঞেস করেছিল। তেমনিভাবে গান্ধিয়ান প্রিন্সিপাল বলে ভিলেজ পঞ্চায়েত থাকতে হবে, গ্রাসরুট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন পৌঁছাতে হবে, ঠিক আছে। কটেজ ইন্ডাস্ট্রিজকে প্রোটেক্ট করার জন্য, ওদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য কি কি রুলস হবে ওইগুলো বলে, কাউ স্লটারিং প্রিভেন্ট করে, এই সবগুলো, ঠিক আছে। কাউ স্লটারিং কি করে, প্রিভেন্ট করে। তেমনিভাবে লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস ওইগুলো কি বলে যে, ওইগুলো বলে যে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সবার জন্য হতে হবে, জুডিশিয়ারি আর এক্সিকিউটিভকে সেপারেট হতে হবে, ঠিক আছে। ফরেস্ট প্রোটেকশন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, মনুমেন্ট প্রোটেকশন ওইগুলো সবগুলো এনশিওর করতে হবে, সবগুলো কিন্তু অল দিস আর থ্রি পার্টস অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। যেটা থ্রি পার্টস কি কি, একটা হচ্ছে সোশিয়ালিস্ট প্রিন্সিপালস, গান্ধিয়ান প্রিন্সিপালস, লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস, অল দিস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দেয়ার আইডিওলজিক্যাল সোর্সেস অ্যান্ড অবজেক্টিভস, বুঝতে পেরেছো। সো আশা করি তোমাদের আর কিন্তু কোনো ডাউট নেই। এর মধ্যে কিছু যদি তোমরা বলতে চাও যে ইম্পর্টেন্ট কিছু আর্টিকেলস, বুঝতে পেরেছো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এর মধ্যে কিন্তু আর কোনো কিছু বোঝার নেই। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কিন্তু বোথ ইউনিয়ন প্লাস স্টেট দুটোর জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। বোথ ইউনিয়ন প্লাস স্টেট বোথ হ্যাভ টু ফলো দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এইবার আমরা দেখব সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেলস আর কিছু মেইন তোমাদের পয়েন্টস। একটা মেইন পয়েন্ট কি বললাম, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বোথ আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু দিস ইজ নট সাবঅর্ডিনেট, দে গো বোথ হ্যান্ড ইন হ্যান্ড, দিস আর দ্য নোবেল ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি প্লাস ফান্ডামেন্টাল রাইটস দুটোকেই কিন্তু বলা হয়েছে ফিলোসফি প্লাস সোল অফ দ্য কনস্টিটিউশন। এগুলো নিয়ে কিন্তু রিপিটেড কোশ্চেন্স কিন্তু আসে, মনে রাখবে। ডিপিএসপি আমাদের অ্যাবাউট দ্য ডিপিএসপি কনস্টিটিউশন আমাদেরকে আর্টিকেল নাম্বার 36 থেকে 51 মধ্যে বলে অ্যাবাউট ভেরিয়াস অ্যাসপেক্টস অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এবার আমরা ইম্পর্টেন্ট তোমাদের আর্টিকেলসগুলো বলছি যেগুলো পরীক্ষাতে জেনারেলি জিজ্ঞেস করে। থ্রি পার্টস অফ ডিএসপি আমরা অলরেডি বলেছি, গান্ধিয়ান, সোশিয়ালিস্ট, লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 36 to 51 অলরেডি আমরা বলেছি, এগুলোতেই কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু ইনক্লুড থাকে। এবার ইম্পর্টেন্ট আর্টিকেল ফর এক্সাম তোমরা লিখে রাখো, এগুলো সবগুলো আর্টিকেল কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। প্রথম হচ্ছে আর্টিকেল নাম্বার 38 আমাদেরকে বলে যে প্রত্যেকটা স্টেটকে কাজ করতে হবে যাতে মানুষের ওয়েলফেয়ার অফ পিপল, মানুষের ভালো বা মানুষের মানে কি বলবো ওদের যাতে ভালো হয় ওটা এনশিওর করা, যাতে করে বা ওদেরকে প্রোটেক্ট করা, ঠিক আছে, ওদেরকে প্রোটেক্ট করা, ওদেরকে সিকিউর করা, যাতে করে সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস যাতে এনশিওর করা যায়, ইনইকুয়ালিটিকে যতটুকু সম্ভব কমিয়ে এনে, ইনইকুয়ালিটিকে যতটুকু সম্ভব কমিয়ে এনে, কিসের বেসিসে, ইনকামের বেসিসে, স্ট্যাটাসের বেসিসে, বিভিন্ন ফেসিলিটি যারা পায় ওটার বেসিসে, বিভিন্ন অপরচুনিটিস যারা পায় ওটার বেসিসে, ইনইকুয়ালিটিস কমিয়ে সব মানুষের যাতে ওয়েলফেয়ার হয়, ভালো হয়, সবাইকে যাতে এক নজরে দেখা হয়, সবাই যাতে ইকুয়াল অপরচুনিটিস পায়, যাতে সবার যাতে অ্যাজ এ হোল কমিউনিটির যাতে ডেভেলপ হয়, কেউ যাতে পিছিয়ে না থাকে, সবার যাতে সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস সবার জন্য যাতে এনশিওর করা হয়, ইনইকুয়ালিটিসগুলোকে যতটুকু সম্ভব কমিয়ে, ওটাই কিন্তু বলে আর্টিকেল নাম্বার 38, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামস, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 38 এও কিন্তু একটা আছে, ঠিক আছে, মনে রাখবে। আর্টিকেল নাম্বার 38 এটা মানে ইনসার্ট করা হয়েছিল বাই 44th অ্যামেন্ডমেন্ট 1978, সংবিধানে যে সংশোধন করা হয়েছিল 44তম সংশোধন 1978 এ সংশোধন করে 38 এর মধ্যে কি করা হয়েছিল, আরেকটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ঢোকানো হয়েছিল। এটার মধ্যে বলা হয়েছিল যে স্টেট হ্যাভ টু মিনিমাইজ ইনইকুয়ালিটি ইন ইনকাম। কি বলেছি, স্টেট হ্যাভ টু মিনিমাইজ ইনইকুয়ালিটি ইন ইনকাম, ঠিক আছে। এটা বলা হয়েছিল আন্ডার আর্টিকেল নাম্বার 38 এ, যেটার মধ্যে
44তম সংশোধনে যেটা 1978-এ করা হয়েছিল ওটার মধ্যে ইনসার্ট করা হয়েছিল আর একটা প্রভিশনস আন্ডার দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, এইবার চলে আসো আর্টিকেল নাম্বার 39A। 39A বলে ইকুয়াল জাস্টিস, দাঁড়াও একটু ওয়েট করো, ইকুয়াল জাস্টিস সবার জন্য এনশিওর করা। ঠিক আছে, আর এটার মধ্যেই একটা প্রভিশন আছে কি, যে আছে ফ্রি লিগ্যাল এইড টু পোর। যে গরিব মানে যারা মানুষ আছেন ওরা যদি কোনো সমস্যায় পড়ে, আইনি কোনো বেড়াজালে ওরা যদি পড়ে, ওদেরকে যাতে ফ্রি লিগেলি যাতে সাহায্য করা হয় সরকারের পক্ষ থেকে, এটাই বলে আর্টিকেল নাম্বার 39A। আর এটা ঢোকানো হয়েছিল বাই 42nd অ্যামেন্ডমেন্ট 1976। 38A যেটা বলেছে ইনইকুয়ালিটি ইন ইনকামটা মিনিমাইজ করতে, এটা ঢোকানো হয়েছিল অ্যাজ পার 44th অ্যামেন্ডমেন্ট 1978। 39A যেটা বলে প্রমোট ইকুয়াল জাস্টিস ফর অল, এটার মধ্যে একটা প্রভিশন ঢোকানো হয়েছিল যে কি 42nd অ্যামেন্ডমেন্ট 1976 করে সংশোধন করে 42তম সংশোধন করে, যে যদি কোনো গরিব মানুষ যদি কোনো আইনি বেড়াজালে ফেসে যায় তাহলে গভর্নমেন্টের ওদেরকে লিগেলি হেল্প করতে হবে ফ্রিতে। ঠিক আছে, যাতে করে সবার জন্য যাতে ইকুয়াল জাস্টিস যাতে মেনটেন করা যায়। ঠিক আছে, নেক্সট ওটা আর্টিকেল নাম্বার 40 নাম্বার আর্টিকেল। এটা বলে যে ভিলেজ পঞ্চায়েতের ব্যাপারে এটা বলে যে ভিলেজ পঞ্চায়েত অর্গানাইজ করতে হবে যাতে করে গ্রামের মানুষেরা নিজেদেরকেই যাতে নিজেরা গভর্ন করতে পারে, কি বলবো, দ্য কনসেপ্ট অফ সেলফ গভর্নমেন্ট যাতে প্রমোট হতে পারে, যাতে গ্রাসরুট লেভেলে যাতে ডেভেলপমেন্ট যাতে হয়, তার জন্য ভিলেজ পঞ্চায়েত কিন্তু অর্গানাইজ করতে হবে। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 41। আর্টিকেল নাম্বার 41 বলে রাইট টু ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। কি বলে, সবাইকে যাতে শিক্ষা পাওয়ার আর কাজ করার ইকুয়াল অধিকার যাতে দেওয়া হয়। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আর্টিকেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসএসসি ইউপিএসসি তো এটা জিজ্ঞেস করা হয়েছিল, আমি রিসেন্টলি কিছুদিন আগে কোশ্চেন দেখেছিলাম, মাইট বি 2021 বা সামথিং এর কোশ্চেন এটা। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 44 আমাদেরকে বলে ইউনিফর্ম সিভিল কোড, এটাও টিপিএসসি তে জিজ্ঞেস করবে, তোমরা দেখে নিও। ইউনিফর্ম সিভিল কোড আমাদেরকে বলে যে সবার জন্য ইউনিফর্ম সিভিল কোড একটা থাকতে হবে অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 44। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 44 তোমরা যদি এখানে আরেকটু যদি ডিটেলসে তোমরা আমাদের বলতে বলো, সো ওটা আমরা নেক্সট তোমাদের যে একটা ভিডিও আছে এটার মধ্যে আমরা বলে দেব। এতটুকু মনে রাখবে যে প্রত্যেকটা নাগরিককে সিকিউর করার জন্য একটা ইউনিফর্ম সিভিল কোড যাতে এনশিওর করা হয় থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ওটাই বলে আর্টিকেল নাম্বার 44। বুঝতে পেরেছো? এইবার আমরা চলে যাই নেক্সট আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল, দাঁড়াও আমি একটু উপরে লিখি, আর্টিকেল নাম্বার 45। আর্টিকেল নাম্বার 45 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 86th অ্যামেন্ডমেন্ট যেটা 2002-এ করা হয়েছিল, 86তম সংবিধানের যে সংশোধন, ওটার মধ্যে বলা হয়েছিল কি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ও বাধ্যতামূলক এডুকেশন, প্রাইমারি এডুকেশন যেটা আপ টু 6 বছর পর্যন্ত বয়সের যে এডুকেশনটা, এটা এনশিওর করতে হবে সমস্ত স্টেটের বা সমস্ত গভর্নমেন্টের থ্রু আউট দ্য নেশন। এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 45, যেটার মধ্যে প্রভিশনটা ঢোকানো হয়েছিল আন্ডার 86th অ্যামেন্ডমেন্ট 2002-এর। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 46। আর্টিকেল নাম্বার 46 আমাদেরকে বলে এসটি মানে শিডিউল ট্রাইব আর শিডিউল কাস্টদের জন্য ওরা যাতে শিক্ষা পায় ঠিকঠাকভাবে, এডুকেশন যাতে ওদের ঠিকঠাকভাবে যাতে হয়, সবাই যাতে এডুকেটেড হয়, প্লাস ওদের ইকোনমিক ইন্টারেস্ট যাতে প্রোটেক্ট করা যায়, তার জন্য যা যা প্রভিশনস দরকার এই সবগুলো কিন্তু আর্টিকেল নাম্বার 46 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 47 আমাদেরকে বলে, দাঁড়া আমি এখানে লিখে নিই, আর্টিকেল নাম্বার 47 আমাদেরকে বলে যে যেই সমস্ত ইনটক্সিকেটিং ড্রিঙ্কস বা যেই সমস্ত ড্রাগসগুলো আছে ওইগুলো যাতে সবার জন্য যাতে প্রহিবিট করা হয়, ওইগুলোকে যাতে
মানে বলা হয় মানুষদেরকে, মানে ওদেরকে যাতে আটকানো হয় ওগুলো খাওয়ার জন্য। এটাই কিন্তু আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 47 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বেসিক্যালি আমাদেরকে আর্টিকেল নাম্বার 47 এটাই বলে টু রেজ দ্য লেভেল, to raise the level of nutrition, to raise the level of nutrition and standard of living of people and to improve public health। ওরা যাতে ইনটক্সিকেটিং ড্রিঙ্কস বা ড্রাগস বা ওদের খাওয়া খাদ্য যাতে এমন কিছু না হয় যাতে ওরা যাতে অসুস্থ হয়ে যায়, ওদের যাতে নিউট্রিশনটা যাতে মেনটেন করা যায়, ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা যাতে একটা লেভেলে যাতে মেনটেন করা যায়, আর ওদের হেলথ বা স্বাস্থ্য যাতে মেনটেন করা যায় অফ দ্য পাবলিক, এটার জন্যই কিন্তু এই তোমাদের আর্টিকেল নাম্বার 47টা কিন্তু কনস্টিটিউশনে কিন্তু রাখা হয়েছিল। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 48A। আর্টিকেলের কিন্তু শেষ নেই, কিন্তু যেগুলো পরীক্ষায় আসে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আর্টিকেল নাম্বার 48A ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও করা হয়েছিল, এটার মধ্যেও প্রভিশন আনা হয়েছিল আন্ডার 42তম সংশোধন, যেটা 1976-এ করা হয়েছিল। আর্টিকেল নাম্বার 48A আমাদেরকে বলে প্রোটেকশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। কি বলেছি? প্রোটেকশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখলাম, যে কোনো একটা পরীক্ষায় তোমরা পাবে। এটা আর্টিকেল নাম্বার 48 আন্ডার 42nd অ্যামেন্ডমেন্ট 1976। এটা বলে যে এভরি স্টেট বা এভরি গভর্নমেন্ট হ্যাজ টু এনশিওর প্রোটেকশন অফ দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ হুইচ লাইজ ইন দেয়ার টেরিটরি। ঠিক আছে, নেক্সট আমাদেরকে যেটা 48-এর পরে, আচ্ছা 48-এর তোমরা আরেকটা জিনিস জেনে রাখো। 48A তো বললাম, বেসিক্যালি আর্টিকেল নাম্বার 48 বলে যে স্লটার মানে গরু বা কালভস বা বিভিন্ন যে সমস্ত জন্তু জানোয়ারগুলো আছে যেগুলোকে মানে স্লটার হাউসে স্লটারিং করা হয়, ঠিক আছে, স্লটারিং বলতে বিভিন্ন মানুষের প্রয়োজনের জন্য এদেরকে মেরে ফেলা হয়, ওইগুলোকে প্রহিবিট করার জন্য। আর যেই সমস্ত ক্যাটেল আছে যাদের নাকি এগ্রিকালচার ফিল্ডে এদের কাজে লাগে, এদের যাতে দেখভাল করার জন্য বা এদের যাতে ব্রিডিংটা ইমপ্রুভ করার জন্য যাতে স্টেপ নেওয়া হয় বাই এভরি গভর্নমেন্ট। ঠিক আছে, দিস ইজ আন্ডার আর্টিকেল নাম্বার 48 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তেমনিভাবে 48A, আর্টিকেল নাম্বার 48A আমাদেরকে বলে যে every state বা government has to ensure protection of the forest and wildlife under 42nd amendment 1976। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 49। আর্টিকেল নাম্বার 49 আমাদেরকে বলে মনুমেন্টস, ইম্পর্টেন্ট মনুমেন্টস যেগুলো আছে যেমন তাজমহল বা তোমরা বলতে পারো ইন্ডিয়া গেট, ওইগুলোকে প্রোটেক্ট করার জন্য যেই সমস্তগুলো হুইচ ইজ অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ন্যাশনালি যেগুলো সিগনিফিকেন্স আছে, ইন্ডিয়ার হিস্ট্রিতে যেগুলো সিগনিফিকেন্স আছে, ওই সমস্ত মনুমেন্টসগুলোকে প্রোটেকশন করতে হবে আন্ডার আর্টিকেল নাম্বার 49 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা মনুমেন্টকে বা যে সেই সমস্ত জায়গাগুলো যেগুলো নাকি আর্টিস্টিক সিগনিফিকেন্স আছে বা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, সবগুলোকে প্রত্যেকটা স্টেটের কিন্তু প্রোটেক্ট করতে হবে। এটাই বলে আমাদেরকে আর্টিকেল নাম্বার 49। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 50 নম্বর আর্টিকেল আমাদেরকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু কোশ্চেন এসছে, সেপারেট জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। জুডিশিয়ারিটাকে এক্সিকিউটিভ থেকে সেপারেট করো, মানে প্রত্যেকটা স্টেটকে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নিতে হবে যাতে জুডিশিয়াল সিস্টেমটাকে যাতে সেপারেট করা যায় স্টেটের এক্সিকিউটিভ সিস্টেমটার থেকে। কোন সময়? পাবলিক সার্ভিস করার সময় যাতে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ ওয়েটা যাতে আলাদা থাকে, এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 50। এটাও কিন্তু টিপিএসসিতে কোশ্চেন এসেছিল, অনেকবার কিন্তু রিপিট হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 51, 51 নম্বর আর্টিকেল। এটা আমাদেরকে বলে ইন শর্ট বলে প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। কি বলে? প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। এটা বলে যে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ওয়েতে শান্তি বা সুরক্ষা এগুলো এনশিওর করতে হবে প্রত্যেকটা স্টেটের বা প্রত্যেকটা গভর্নমেন্টের, যাতে করে কিভাবে এনশিওর করতে পারবে প্রত্যেকটা নেশনের সাথে, আলাদা যে সমস্ত দেশগুলো আছে এগুলোর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ল আর ট্রিটি যেগুলো সমঝোতা যেগুলো হয় ওইগুলো সমস্ত প্রভিশনসগুলোকে মেনে চলতে হবে।
ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডিসপুট যেগুলো হয় ওইগুলো ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এগুলো সব সেটেল করতে হবে। ঠিক আছে, দ্য মেইন টার্গেট ইজ টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ওইটা যাতে নষ্ট না হয় অ্যাজ পার আর্টিকেল নাম্বার 51 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দুটো তোমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976, একটা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট 1978। ঠিক আছে, 42nd অ্যামেন্ডমেন্ট করে কি কি ঢোকানো হয়েছে আমরা তোমাদের কুইকলি বলে দিই। একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 39A যেটা বলছে ফ্রি লিগেল এইড, ফ্রি এলএ লিখে দিচ্ছি আমরা এখানে। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 43A এটা বলে অ্যাবাউট দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 48A এটা বলে প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। সবগুলো কিন্তু ঢুকানো হয়েছে আন্ডার 42nd অ্যামেন্ডমেন্ট 1976। ঠিক আছে, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিপিটেডলি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। আরেকটা হচ্ছে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে ইন দ্য ইয়ার 1978। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস করা হয়েছে যে কি রাইট টু প্রপার্টি, কি বলেছি রাইট টু প্রপার্টি, এটাকে কিন্তু আগে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এটা ছিল, 44th অ্যামেন্ডমেন্ট 1978 করে এটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে ফ্রম দ্য ফান্ডামেন্টাল রাইটস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট 2002। একটু আগে আমরা যেটা বললাম 86তম অ্যামেন্ডমেন্ট, এটা বলেছে আর্টিকেল নাম্বার 45-এর যে সাবজেক্ট ম্যাটারটা এটা চেঞ্জ করেছে, করে এটা বলেছে যে এলিমেন্টারি এডুকেশন কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল নাম্বার 21A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু বুঝে রাখতে হবে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন আপ টু 6 ইয়ার্স কিন্তু এনশিওর করেছে। আরও কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে যেগুলো নাকি পার্ট 4-এর বাইরে, পার্ট 4-এর বাইরে আরও কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে যেগুলো তোমাদের জিজ্ঞেস করে। ঠিক আছে, যেমন আর্টিকেল নাম্বার 335 আমাদেরকে বলে এসটি এন্ড এসসি বা শিডিউল ট্রাইব বা শিডিউল কমিউনিটি থেকে যে সমস্ত ক্লেমসগুলো হবে ওইগুলোকে কনসিডার করতে হবে, সেটেল করতে হবে। আর্টিকেল নাম্বার 350A আমাদেরকে বলে যে প্রাইমারি স্টেজে বাচ্চাদেরকে যে এডুকেশন দেওয়া হবে ওদেরকে যাতে ওদের মাদার ল্যাঙ্গুয়েজে যাতে বা ওদের মাতৃভাষায় যাতে ওদের শিক্ষাটা দেওয়া হয়, এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 350A। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 351 বলে টেক স্টেপস টু প্রমোট হিন্দি ভাষাটাকে প্রমোট করার জন্য স্টেপস নিতে গভর্নমেন্টকে ডাইরেকশন দেয় আর্টিকেল নাম্বার 351, 335, 350A সবগুলো আর্টিকেল কিন্তু আউটসাইড পার্ট 4 যেটার আন্ডারে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু আসে। ঠিক আছে, আজকে যে ক্লাসটা করালাম, আজকে ক্লাসটা এতটুকুই। আজকে যে ক্লাসটা করালাম এটার আন্ডারে কতগুলো তোমরা কোশ্চেন পাবে, এটা কিন্তু একটা লাইফ চেঞ্জিং ক্লাস। তোমরা সবার সাথে শেয়ার করো, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে রাখো। ইন্ডিয়ান পলিটি থেকে যদি কোশ্চেন আসে 2-3টে কোশ্চেন কিন্তু এই ক্লাস থেকে আসবে, তোমরা দেখে নিও ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ ক্লাস, ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা চাকরি করছে ওরা যাতে আজকের ক্লাসটা করে নিতে পারে। ইট উইল এনশিওর 1 to 2 মার্কস ইন ইওর কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা টিপিএসসির আপকামিং যে কোনো পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, এক্সটার্নাল লোকো পাইলট, গ্রুপ ডি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু, ডেন্টাল কলেজ, তারপর তোমাদের আরপিএফ কনস্টেবল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে বলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।